আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফজলুল হক স্যার সিদ্ধেশ্বরী কলেজের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আসলে দীর্ঘদিন যাবৎ একটি বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশ তথা বিশ্ব এক প্রকার লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছুই প্রায় বন্ধ রয়েছে। কিন্তু বিশেষ করে যারা আমরা শিক্ষার্থী, আমরা পড়াশোনা বন্ধ করে দিয়ে বাসায় অযথা সময় নষ্ট করলে আমাদের চলবে না। আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। তোমরা ইতিমধ্যে জেনেছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশের মাধ্যমে জানিয়েছে যে করোনা ভাইরাস পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, তারা অনার্স মাস্টার্স বিভিন্ন বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করবে একে একে। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্লাসের সুযোগ হয়তো কম থাকবে, কিন্তু পরীক্ষাগুলো চালিয়ে নেবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বাসায় বসে থাকলে হবে না, আমরা সিলেবাস ধরে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব। আর এই জন্যই সিদ্ধেশ্বরী কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। এই জন্য কলেজ কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমরা প্রাথমিক পর্যায়ে হয়তো ক্লাসে সার্বিক ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন যা যা দরকার ছিল সেগুলোর কারণে কিছু প্রবলেম হতে পারে, তারপরেও আমরা পড়াশোনাটা অন্তত যাতে চালিয়ে যেতে পারি, এই জন্যই এই ক্লাসে তোমাদের জন্য আসা। তো আমি আজকে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স, এই কোর্সের উপরে হবে। তোমরা জানো যে আমি কলেজে প্রিন্সিপালস অফ ফিনান্স এই কোর্সটি নিয়ে থাকি, আরও দুজন টিচারও নিয়ে থাকেন। তো আজকে আমি এই কোর্সের ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। কলেজ বন্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমাদের কলেজে জানো যে এই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিন্তু বেশি দূর আমরা আগাতে পারিনি, এর মধ্যে কলেজ বন্ধ হয়ে যায়, যার ফলে আমাদের পড়াশোনা স্টপ হয়ে যায়। সুতরাং আজকে আমি এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক বা মূলধন বাজেটিং কৌশল, এই অধ্যায়টির উপরে ক্লাস নেব। আমরা কলেজে যখন এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম, তোমাদের মূলধন বাজেটিং সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছিল। তারপরও আমি আবারও তোমাদেরকে একটু মনে করাই দেওয়ার জন্য ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিংটা কি সেটা বলছি। এরপরে আমরা আমাদের যে মূল টার্গেট অঙ্ক করা সেটিতে চলে যাব। তো প্রথমে আসি, হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং কি। প্রথমে মূলধন বাজেটিং জানার পূর্বে আমাদের জানা প্রয়োজন যে বাজেট কি। আমরা জানি যে বাজেট হচ্ছে যে কোনো কাজের অগ্রিম পরিকল্পনাকে যখন আঙ্কিক আকারে রূপদান করা হয় তখন তাকে বলা হয় বাজেট। সুতরাং আমাদের প্রত্যেকেরই একটা বাজেট থাকা প্রয়োজন। তোমরা স্টুডেন্ট হিসাবে তোমাদেরও পড়াশোনার একটা বাজেট থাকা প্রয়োজন, যে দৈনিক আমি কত ঘন্টা পড়াশোনা করব। আমি অনেক পড়াশোনা করব, কিন্তু তুমি কোনো বাজেট করলা না, তাহলে কিন্তু এই পড়াশোনাটা প্রকৃতপক্ষে তুমি কোনো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ হচ্ছে তুমি যখন একটা বাজেট করে দৈনিক 6 ঘন্টা বা 5 ঘন্টা পড়াশোনা করবা, তখন তুমি ঠিকই টেবিলে বসবা। সুতরাং এই জন্য আমি আশা করি আজকে থেকে তোমরা একটি পড়াশোনার বাজেট তৈরি করে ফেলবে
যে দৈনিক কত ঘন্টা তুমি পড়াশোনা করো। তা আমি বলবো অনার্সের স্টুডেন্টদের বেশি না, তোমরা 5 থেকে 6 ঘন্টা যদি নিয়ম মাফিক পড়াশোনা করো, রুটিন মাফিক, তাহলে তোমার A+ পাওয়া কোনো ব্যাপারই না। সুতরাং আমরা আজকে ক্যাপিটাল বাজেটিং টেকনিক নিয়েই কথা বলতেছিলাম যে মূলধন বাজেটিংটা কি। তো মূলধন বাজেটিং হচ্ছে সহজ কথায় যদি বলি, একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের জন্য যে বাজেট প্রণয়ন করা হয় তাই হচ্ছে মূলধন বাজেটিং। আরেকটু যদি আমরা ব্যাপকভাবে বলি যে কোনো প্রকল্প বা প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদে নগদ অর্থ প্রাপ্তির প্রত্যাশায় দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই হচ্ছে মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। একটি প্রশ্ন তো অঙ্ক থাকবে অবশ্যই, বি পার্টে একটি থাকবে, সি পার্টে একটি থাকবে। সুতরাং তোমাদের এটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তো ক্যাপিটাল বাজেটিংয়ে আমাদের যেহেতু এটা টেকনিক, আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের বিভিন্ন টেকনিকগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই প্রকল্পটা আমার জন্য লাভজনক না আমার জন্য লস। এই প্রকল্পটাকে আমি গ্রহণ করব, অর্থাৎ অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, সেগুলো আমরা টেকনিকের মাধ্যমে জানতে পারবো, যেটাকে আমরা বলি অঙ্ক। আমাদের ক্যাপিটাল বাজেটিং টেকনিকগুলো কি কি সেটা আমরা জানি, যেটাকে আমরা বলবো অঙ্ক। দেয়ার আর মেনলি 5 টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংয়ের মূলত 5টি টেকনিক আছে। তাহলে আমি এটা তোমাদের এখানে লিখে দিচ্ছি। তোমরা যদি এখানে দেখতে না পাও কোনো সমস্যা নাই, সেম জিনিসটা আমি খাতায় করে তোমাদের মেসেঞ্জারে আমি পাঠিয়ে দেব। আমি সেই ক্ষেত্রে তোমরা মেসেঞ্জার চেক করবে। ক্যাপিটাল বাজেটিং টেকনিক, ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। নাম্বার 1, পেব্যাক পিরিয়ড, সংক্ষেপে আমরা পিবিপি বলি। নাম্বার 2, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা হয়, সংক্ষেপে ARR। 3 নাম্বার, নিট প্রেজেন্ট ভ্যালু বা NPV। 4 নাম্বার, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা RR। নাম্বার 5 হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে PI। এই 5টা টেকনিক। এর বাইরেও 2-একটা টেকনিক আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ না, যেমন এই পেব্যাক পিরিয়ডের সাথে আরেকটা আছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, সেটাও আমরা একটু দেখব। তবে এই 5টাই হচ্ছে মূল। এগুলো তোমাদের যদি দেখা না যায় কোনো প্রবলেম নেই, আমি বলেছি যে খাতায় সেম জিনিসগুলো আমি লিখে তোমাদের পাঠিয়ে দেব, তোমরা জাস্ট এখন বুঝো আমার কথাগুলো। তাহলে আমরা আজকে দেখে নিলাম যে ক্যাপিটাল বাজেটিংয়ের টেকনিকগুলো কি কি। দেয়ার আর মেইনলি 5 টেকনিক্স ক্যাপিটাল
পিরিয়ড দুইটা ফর্মুলা আছে, ক্যাশ ইকুয়াল হয়, আর যদি পিরিয়ড ইজ ইকাল টু উপরে হচ্ছে NCU ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বা অ্যানুয়াল ক্যাশ বেনিফিটও বলা হয়। এটা হচ্ছে ফর ইকুয়াল ক্যাশ ফ্লো। এখন দেখো বি নাম্বার, ফর আনইকুয়াল ক্যাশ ফ্লো, যদি নগদ প্রবাহ অসমান হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু ভিন্ন। আমি এই ফর্মুলাটা উপরে লিখতেছি, তোমরা দেখো। যদি অসমান হয় তাহলে সেই ক্ষেত্রে পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু, আমি একটু লেন্দি বড় ফর্মুলাটা লিখি কারণ এই ফর্মুলাটা দিয়ে এটার মিনিং অনুসারে আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারি, এই জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করি। PY দ্যাট মিনস প্রিভিয়াস ইয়ার, উপরে হচ্ছে ও জানো, তারপর আমি লিখে দিচ্ছি হোয়ার, এখানে PY দ্যাট মিনস আমাদের যে বিনিয়োগকৃত টাকাটা উঠে আসার, এখানে PY বা প্রিভিয়াস ইয়ার বলা হয়, তাহলে প্রিভিয়াস ইয়ার। OI দ্যাট মিনস অরিজিনাল ইনভেস্টমেন্ট। ROI দ্যাট মিনস রিকভারি ইয়ার, অর্থাৎ আমাদের বিনিয়োগকৃত টাকাটা যেই বছর আমার হাতে ফেরত আসবে সেই বছরটাকে বলা হয় রিকভারি ইয়ার। আর CFAT তো তোমরা জানো, তারপরও CFAT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর CCFAT কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে পেব্যাক পিরিয়ড দিয়ে আমরা কি পরিমাপ করব? পেব্যাক পিরিয়ড দিয়ে আমরা পরিমাপ করব যে আমি কোনো একটা প্রকল্পে বা কোনো একটা খাতে যদি অর্থ বিনিয়োগ করি, হয়তো ধরো তুমি 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, এখন এই 5 লাখ টাকা তোমার হাতে ফেরত আসতে কত সময় লাগবে বা কত বছর সময় লাগবে, সেটাই হচ্ছে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে নির্ণয় করা হয়। এখন যদি ধরো তোমার প্রতি বছর সমান 1 লাখ টাকা করে ইনকাম আসে, তাহলে তুমি বিনিয়োগ করেছো 5 লাখ টাকা, তাহলে সেই ক্ষেত্রে তোমার আসল টাকাটা তোমার হাতে উঠে আসতে সময় লাগবে 5 বছর। তাহলে এটাই হচ্ছে পেব্যাক পিরিয়ড। আমরা অঙ্ক করার সময় এটা বিস্তারিত শিখব। তাহলে এগুলো তোমরা লিখে নিয়েছো আশা করি। এখন আসো আমরা 2 নম্বর ফর্মুলায় যাই। 2 নম্বর ছিল আমাদের অ্যাভারেজ রেট অফ রিটার্ন। নাম্বার 2 আমি সংক্ষেপে লিখছি ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এটার ফর্মুলাটা টোটাল EAT ভাগ হচ্ছে n মানে নাম্বার অফ ইয়ার। এখানে কোনো বইয়ে এই ফর্মুলাটা অ্যাভারেজ EATও বলা আছে,
কোনো সমস্যা নেই, তবে এটা দিলে আমার কাছে খুব ভালো মনে হয়। এরপরে নিচে বিস্তারিত যদি আমি দেই, স্যালভেজ ভ্যালু, এসবি মানে স্যালভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস অরিজিনাল ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 100। অর্থাৎ এটার মাধ্যমে আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় আয়ের হার আমরা নির্ণয় করতে পারবো। এখানেও অনেক বইতে নিচে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দেয়া আছে, কিন্তু আমি এটার সাথে একমত নই। কারণ এইখানে দেখো অরিজিনাল ইনভেস্টমেন্ট থেকে স্যালভেজগুলো বাদ দেওয়ার পর যা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ। একটা অঙ্কে যদি 5 বছর থাকে তাহলে 5 দিয়ে ভাগ করলে সেটা হয় অ্যাভারেজ, কিন্তু 2 দিয়ে ভাগ দিলে এটা আসলে অ্যাভারেজ হয় না। এই জন্য তোমরা এইভাবে লিখবে। তাহলে এখানে মিনিংগুলো যদি আমি লিখি, হোয়ার এখানে এসবি মানে স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু, WC ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, এরপরে ওয়াই তো আগেই লিখেছিলাম অরিজিনাল ইনভেস্টমেন্ট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার, এরপরে আর কি আছে, ইএটি, ইএটি আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স। তাহলে এই গেল আমাদের 2 নম্বর ফর্মুলা। এখন আসি আমরা, আশা করি লিখে নিয়েছ, 3 নম্বর ফর্মুলায় আসি। 3 নম্বর ফর্মুলা ছিল আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। এনপিভির অনেক ধরনের ফর্মুলা হয়, তো আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সামেশান CFAT ডিভাইডেড বাই 1 প্লাস, কোনো বইতে এটা কে আছে, কেও দিতে পারো, ছোট হাতের আইও দিতে পারো, কোনো সমস্যা নাই। পাওয়ার হচ্ছে টি মাইনাস হচ্ছে এনসিউ। এখানে কিন্তু সামেশান মানে সমষ্টি, এভাবে CFAT যদি 5 বছরের CFAT দেওয়া থাকে তাহলে প্রত্যেক বছর এভাবে যোগ দিয়ে দিয়ে, সামেশান মানে তোমরা জানো যে সমষ্টি, যোগ দিয়ে দিয়ে যেতে হবে। আর এইখানে পাওয়ারটা কিন্তু টি দেবে, কখনো ভুলে কিন্তু এন দিবে না, কারণ এন মানে পাওয়ার 5 হয়ে যাবে, কিন্তু টি দেওয়ার মানে হচ্ছে টাইম প্রত্যেক বছর, ফার্স্ট ইয়ারে 1, সেকেন্ড ইয়ারে 2, 3, 4 এভাবে 5 যাবে। তাহলে হোয়ার এইখানে কে মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল বা রিকোয়ার রেট অফ রিটার্নও বলা হয়। এরপরে টি মানে হচ্ছে টাইম বা পার ইয়ার বলবো আমরা। এনসিউ, এনসিউ হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, আউটলে, নেট ক্যাশ আউটলে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লিখে নিয়েছো। এখন আমরা 4 নম্বর ফর্মুলায় যাব। তোমাদের এগুলো সাথে সাথে লিখতে না পারলেও কোনো সমস্যা নেই, প্রয়োজনে রিভিউ করে আবার দেখবে, অথবা আমি সুযোগ যদি হয় আমি বলেছি যে খাতায় লিখে সেটা তোমাদের আমি পোস্ট করে দেব। নাম্বার 4, 4 নম্বর ফর্মুলা ছিল আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। IRR সংক্ষিপ্ত একটা সূত্র আছে, তবে বড় ফর্মুলাটাই আমার কাছে ভালো মনে হয়, তোমাদের জন্য সুবিধা। LDR লোয়ার ডিসকাউন্টিং রেট প্লাস এখানে হচ্ছে NPV অফ LDR, নিচে হচ্ছে
ইনভেস্টমেন্ট, আমার এটা একটু কারেকশন করছি, নিচে পিবি অফ ইনভেস্টমেন্ট আর উপরে হচ্ছে পিবি অফ ক্যাশ ইনফ্লো, পিবি অফ ক্যাশ ইনফ্লো বা টোটাল ক্যাশ ফ্লো। আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আছে। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা একেবারেই আমাদের পেব্যাক পিরিয়ডের মতনই, তবে সেখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু দিয়ে করতে হয়। আমরা অঙ্ক করার সময় সেটা আমরা দেখব। এই হচ্ছে আমাদের মোট 5টা ফর্মুলা। আমরা এই অঙ্ক করার জন্য তোমাদেরকে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে প্রশ্নে আমাদের যে ক্যাশ ফ্লোগুলো দেয়া থাকবে সেটা আমাদের ক্যাশ ফ্লোগুলো বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে যদি প্রশ্নে সিএফএটি থাকে, যদি প্রশ্নে সিএফএটি দেয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট সূত্র অনুসারে অঙ্ক করতে পারবো। কিন্তু যদি প্রশ্নে সিএফবিটি থাকে, সিএফবিটি দ্যাট মিনস ক্যাশ ফ্লো বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যদি এটা দেয়া থাকে তাহলে আমাদেরকে সিএফএটি করে নিতে হবে। এটা করে নিয়ে তারপরে দেন হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা বুঝলাম যদি অঙ্কে সিএফএটি দেয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্নে পেব্যাক পিরিয়ড, এআরআর, এনপিভি যেটাই আসুক সেটা আমরা ডাইরেক্ট সূত্র অনুসারে করতে পারবো। যদি সিএফএটি দেয়া না থাকে, সিএফবিটি দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সিএফএটি করে নিতে হবে। সেটা করে নেয়ার ফরম্যাট আছে তোমরা জানো, তারপরও সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ক্যালকুলেশন অফ সিএফএটি, এটা এভাবে আমরা একটা ফরম্যাটে সাধারণত করে থাকি। 7টা বা 8টা ঘর করলে হয় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8টা ঘর। তাহলে এখানে প্রথমে হচ্ছে ইয়ার হয়, এরপর হচ্ছে যদি সিএফবিটি থাকে তাহলে ইয়ার আর সিএফবিটি এই দুইটা জিনিস প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে আমাদের এখানে করতে হবে হচ্ছে ডেপ্রিসিয়েশন, আমি সংক্ষেপে লিখলাম ডিই মানে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বাদ দিলে এটা হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এরপরে আর্নিং বিফোর ট্যাক্সের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্যাক্সের একটা রেট থাকবে, এটার উপর আমরা ট্যাক্স ধরবো। ট্যাক্স বাদ দিলে সেটা হচ্ছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এরপরে আমরা এই ট্যাক্সটা বাদ দিব, ট্যাক্সটা ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আসবে ইএটি। এই ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশনটা আমরা যোগ, তাহলে আসবে সিএফএটি। আর এই সিএফএটিগুলো প্রত্যেক ইয়ারের একটার সাথে আর একটা ক্রমান্বয়ে যোগ করলে সেটা হবে হচ্ছে সিসিএফএটি বা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এইভাবে আমাদের ধরো যদি 4টা বা 5টা ইয়ার থাকে, যেই কয়টা ইয়ার থাকে সেভাবে আমরা সবগুলো লিখে এটা করে দেন আমরা এখান থেকে হচ্ছে সিএফএটির এই যে ঘরটা পাবো সেইগুলো নিয়ে হচ্ছে আমরা অঙ্ক করব। তো এখন আমরা একটা ছোট্ট সিম্পল একটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে পেব্যাক পিরিয়ডের সিম্পল একটা অঙ্ক আজকে করানোর মধ্য দিয়ে আজকে শেষ করব। তোমরা লিখো, আমি এটা নিচ থেকে বানিয়ে দিচ্ছি। তোমরা জানো যে আমার মাস্টার্সে আমি একটি বই রচনা করেছি, কর্পোরেট ফিনান্স, যৌথভাবে। আমার সাথে আরেকজন স্বনামধন্য টিচার আছেন। সেই বইটিতেও ক্যাপিটাল বাজেটিং এই চ্যাপ্টারটি আছে, ওখানে আরেকটু ডিপলি আছে। তো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমাদের জন্য অত ডিপলি যেতে হবে না। আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা লেখো প্রবলেম।
মিস্টার এক্স ইনভেস্টমেন্ট a project which is cost টাকা 3 লাখ। মিস্টার এক্স ইনভেস্টমেন্ট এ প্রজেক্ট একটি প্রজেক্টে বিনিয়োগ করেছে হুইচ ইজ কস্ট টাকা 3 লাখ, যেটার খরচ হচ্ছে 3 লাখ টাকা। হি ব্যাক পিরিয়ড। তাহলে এই ক্ষেত্রে তুমি পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো। আজকে একেবারে সিম্পল একটা জিনিস দিয়ে শুরু করলাম, যেহেতু আমাদের সময় আজকে একেবারে শেষের দিকে, এই জন্য আমরা আজকে বড় অঙ্ক ধরবো না। আজকে মূলত ফর্মুলাগুলো দিলাম, আর এই সিম্পল অঙ্কটা দিয়ে আমরা শেষ করব। আমরা দেখতেছি মিস্টার এক্স ইনভেস্টমেন্ট এ প্রজেক্ট হুইচ ইজ কস্ট টাকা 3 লাখ। মিস্টার এক্স একটা প্রজেক্টে বিনিয়োগ করেছে 3 লাখ টাকা। হি এক্সপেক্ট, সে প্রত্যাশা করে, ক্যাশ ইনফ্লো টাকা 80,000 পার ইয়ার, প্রতি বছর 80,000 টাকা করে এখান থেকে নগদ প্রবাহ আসবে। ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড। তাহলে আমরা পেব্যাক পিরিয়ডের যে দুটো ফর্মুলা দিয়েছিলাম, শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো যেটা কোন ফর্মুলায় হবে। নিশ্চয়ই এটা ইতিমধ্যে তোমরা ধরতে পেরেছো যে এখানে 80,000 টাকা পার ইয়ার, প্রতি বছর 80,000 টাকা। দ্যাট মিন্স প্রতি বছরই সমান হারে ইনকামটা হচ্ছে বা নগদ প্রবাহটা হচ্ছে। তাহলে প্রতি বছর যদি নগদ প্রবাহ সমান হয় তাহলে আমাদের কোন ফর্মুলাটা হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আজকের ফর্মুলার 1 নম্বরের এ ফর্মুলাটা, অর্থাৎ ফর ইকুয়াল ক্যাশ ইনফ্লো যে ফর্মুলাটা দেয়া ছিল সেই ফর্মুলাটা হবে। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা খুব সিম্পলি, এত ছোট অঙ্ক আসবে না, কিন্তু তারপরে জাস্ট শুরু থেকে তোমাদের শুরু করলাম। তাহলে আমরা যদি সলিউশনে যাই, আমরা সলিউশন করব। প্রতি বছর সমান ইনকাম হলে আমরা লিখব হেয়ার, এখানে ক্যাশ আউটলে বা এনসিইউ, দ্যাট মিন্স সে কত টাকা বিনিয়োগ করেছে, টাকা 3 লাখ। এরপরে তার প্রতি বছর ইনকাম কত, মানে নগদ প্রবাহ কত, পার ইয়ার ক্যাশ ইনফ্লো। তাহলে এটা হলো আমরা বলবো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ইজ ইকাল টু টাকা 80,000। প্রতি বছর নগদ প্রবাহ হচ্ছে 80,000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি বন্ধুরা? আমাদের বের করতে হবে হচ্ছে পিবিপি সমান হোয়াট, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের অঙ্কটা খুবই ইজি, ছোট একটা অঙ্ক, অনেক সময় 4 নম্বরের জন্য আসতে পারে। তাহলে এখন আমরা ফর্মুলাটা লিখে ফেলবো। উই নো, আমরা জানি, পিবিপি বা পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এনসিইউ নেট ক্যাশ আউটলে ডিভাইড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। তাহলে এখন আমরা মানগুলো বসায় দিব, তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে এনসিইউ হচ্ছে আমাদের 3 লাখ
ডিভাইডেড বাই হচ্ছে 80,000 পার ইয়ার আমাদের অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। তাহলে এটা ভাগ করলে কত হয় বন্ধুরা? তোমরা একটু নিজেরা ক্যালকুলেটরে দেখো। এটা হচ্ছে 75। দেখো বন্ধুরা তোমাদের এটা আসছে কিনা। 3.75 ইয়ার্স। এই কথা মানে হচ্ছে পেব্যাক পিরিয়ডের ফলাফলে সবসময় ইয়ার্স লিখতে হবে, কারণ পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে আমাদের বিনিয়োগকৃত টাকাটা রিটার্ন আসার সময়কে বোঝানো হয়, সুতরাং এখানে ইয়ার লিখতে হবে। এ কথার মানে হচ্ছে যদি আমি 80,000 টাকা করে প্রতি বছর আমার নগদ প্রবাহ আসে আর আমি 3 লাখ টাকা বিনিয়োগ করে থাকি, উক্ত প্রকল্প থেকে আমার আসল টাকাটা আমার হাতে আসতে, অর্থাৎ 3 লাখ টাকা আমার হাতে আসতে সময় লাগবে 3.75 ইয়ার্স, দ্যাট মিন নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো ক্লাসটা দেখবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, অঙ্ক বুঝতে প্রবলেম হয়, যে কোনো ধরনের সমস্যা ফিল করলে তোমরা কমেন্ট করবে, মেসেঞ্জারে আমাকে জানাবে, যে কোনো ওয়েতে আমাকে তোমরা জানাবে। আশা করি তোমাদের আমি সলিউশন দিতে পারবো। তো আজকে এতটুকুই। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, বাহিরে তেমন একটা বের হবে না একান্ত জরুরি প্রয়োজন ছাড়া। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে সামনের ক্লাসে ইনশাল্লাহ। আজকে তাহলে এখানেই ইতি। আল্লাহ।